আসসালামু আলাইকুম, আমি ফারিন সাদমান কাব্য, ঢাকা মেডিকেল কলেজ। স্টেথোস্কোপ জার্নিতে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি 25 ব্যাচ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 100% কমন সাজেশন। গত ক্লাসে আমি তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে সাজেশন দিয়েছি। তোমাদের সাজেশনগুলো আমি এমনভাবে রেডি করছি যেন তোমাদের যাদের প্রিপারেশন খুব একটা ভালো নাই, তোমরা যদি এই সাজেশনগুলো ফলো করে বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, তোমরা এইচএসসিতে জিপিএ 5 কনফার্ম করে আসতে পারবা। আর যাদের প্রিপারেশন ভালো তারা তো একদম 100 পেয়ে যাবা। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে আসি পরিবেশ রসায়ন চ্যাপ্টারে। এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার। এখানে এই কয়েকটা সূত্রগুলো ভালো করে জানলে আর এককগুলো ঠিক রেখে ম্যাথ করে দিয়ে আসতে পারলে একদম ইজিলি হয়ে যাবে। তো দেখো, প্রথমে আসি যে বয়েল চার্লসের সূত্র, তারপরে অ্যাভোগাড্রোর সূত্র, মানে এই সূত্রগুলো লাগবে আর কি। দেখো, সামান্য সূত্র থেকে দেখো প্রত্যেক বছর কত কত প্রশ্ন আসছে, এই সূত্র থেকে ম্যাথ আসছে সব। তো এরকম কিছু ম্যাথ দেখে আসি চলো। এই যে দেখো, প্রথমে আমরা আসলাম ময়মনসিংহ বোর্ড 23-এ। এখানে একটা এরকম স্টপ ককের ম্যাথ দিছে। দেখো, এই স্টপ ককের ম্যাথ দেখা মানেই বুঝবা যে এটা পরিবেশ রসায়নের একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এরকম ম্যাথ কিন্তু থাকেই পরীক্ষায়, তাই আমরা এটা ভালো করে দেখে নিব। গ নাম্বার প্রশ্ন কি বলছে দেখো, স্টপ কক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। মোট চাপ নির্ণয় সূত্রটা লিখতে হবে। এই যে দেখো, পিভি বড় হাতের পিভি ইকুয়াল টু P1V1 প্লাস P2V2। তো এখান থেকে আমরা কি করব, এই যে বড় হাতের পির মান বের করব, এককগুলো ঠিক রাখবো, তাহলেই হয়ে যাবে। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক তোমাদের এই একক ঠিক রাখাটাই। তো চলো দেখে আসি। এই যে দেখো, এটা একদম আমার নিজের হাতে করা নোট, তোমরা দেখলেই বুঝতে পারবা খুব সহজেই। দেখো, আমরা যদি ম্যাথটা শুরু করি এসআই একক দিয়ে, তাহলে আমাদের আয়তনটাও এসআই এককেই নিতে হবে, আর হচ্ছে চাপও এসআই এককেই নিতে হবে। আর যদি এখানে আমরা আয়তন এটিএম ইউনিটে নেই, তাহলে আমাদের চাপও এটিএম ইউনিটেই নিতে হবে। সিজিএস ইউনিটে যদি আয়তন নেই, তাহলে চাপও সিজিএস ইউনিটেই নিতে হবে। দেখো, সেই জন্য আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি। এখানকার মেইন উদ্দেশ্য কি, আমাদের এককগুলো ঠিক রাখতে হবে, যেন যেই একক নিব সেটা ধরে পুরা ম্যাথটা করি। তো এরপরে আসি, দেখো এই যে এখানকার ঘ নাম্বার যে প্রশ্নটা আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে কোনটির ব্যাপন হার বেশি হবে এ ও বি গ্যাসের মধ্যে, দুটা গ্যাস দেওয়া আছে। তো এরকম প্রশ্ন কিন্তু থাকবেই ভাই। সো বুঝতেই পারতেছো যেগুলো প্রশ্ন থাকবে সেগুলো আমার ভালো করে প্র্যাকটিস করতে হবে। তোমরা হচ্ছে এই যেরকম বয়েল চার্লসের সূত্রে যেগুলো ম্যাথগুলো আছে খুব ভালো করে দেখবা, বা স্টপ ককের ম্যাথগুলো। তো চলো দেখি এখানকার ঘ নাম্বার কোশ্চেনটা। এই ম্যাথটা আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে করেছে। এখানে এন এর মান W/M সূত্রে। তো এখানে এম এর মান আমরা বের করব। তো দেখো, এ গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর বা এম এর মান কত বের হয়েছে, 22.17। তারপরে নিচে দেখো আবার হচ্ছে বি গ্যাসের ক্ষেত্রে কত বের হয়েছে, 21। তাহলে এখন আমরা কোন সূত্র ইউজ করে বুঝতে পারবো কার ব্যাপন হার বেশি বলো তো? এটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র ইউজ করব। গ্রাহামের ব্যাপন সূত্রটা আমরা ভালো করে দেখে নিব। এই যে দেখো, RA/RB, এখানে এ গ্যাস উপরেরটা সেই জন্য RA, আর বি গ্যাস নিচেরটা সেই জন্য RB ধরেছে, ইকুয়াল টু √MB/MA। এখান থেকে আমরা ইজিলি এই যে একটা মান পেয়েছি। মান পাওয়ার পর আমরা কি বুঝতে পারলাম বলো তো? দেখো, এখানে এ গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের ব্যাপন হারের 0.97 গুণ। যেহেতু এখানে একের চেয়ে কম গুণ, সেহেতু আমরা কি বুঝতে পারছি, যেহেতু আর এ ইকুয়াল টু বলেছে, তাহলে এই আর এর মান অর্থাৎ এ গ্যাসের ব্যাপন হার কিন্তু বির চেয়ে কম হচ্ছে। যেহেতু এখন 0.97 আছে, অর্থাৎ একের চেয়ে কম, মানটা কম, তাহলে হচ্ছে আর এর মান কম আর বির মান বেশি, অর্থাৎ বি গ্যাসের ব্যাপন হার বেশি। তো হয়ে গেল, এই ম্যাথটা খুবই সিম্পল ম্যাথ। তোমরা এরকম ম্যাথ প্র্যাকটিস করবা, তোমাদের কিন্তু থাকবে এই ম্যাথটা, তাই হচ্ছে তোমরা ভালো করে করবা। তো এবার আসি গতিশক্তি রিলেটেড ম্যাথে। এই যে দেখো, আমাদের গতিশক্তি থেকে অনেক কোশ্চেন আসে। তো এরকম একটা সিকিউ দেখে নিই আমরা। তো এখানে কি বলেছে দেখো, 25°C তাপমাত্রায় ওয়াই গ্যাসের একটি অণুর গতিশক্তি গণনা করো। তো আমরা এই যে গতিশক্তি নির্ণয় সূত্র দিয়ে গতিশক্তি বের করব। এরকম গতিশক্তি রিলেটেড ম্যাথও আমাদের আসে, এরকম টাইপ টপিকও আমরা দেখে নিব। আর ঘ নাম্বার কি বলেছে দেখো, বলেছে হচ্ছে উদ্দীপকের ওয়াই গ্যাসটি কোন অবস্থায় এক্স গ্যাসের ন্যায় আচরণ করবে। এটা কোন টপিক থেকে, চলো দেখে আসি। তো এই যে দেখো, এই যে পরবর্তী টপিক কিন্তু এটা দেখো, বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ করার শর্ত ব্যাখ্যা। এটাই কিন্তু এই টপিক। দেখো, এখান থেকে কত সিকিউ আসে। তাহলে আমরা কিন্তু দুটা সৃজনশীলের মধ্যে থেকেই দেখো 3টা টপিক পেয়ে গেছি একদম সবগুলা। তো চলো এই সৃজনশীলটা দেখে আসি। তো ওয়াই গ্যাস এখানে কোনটা বলো তো? ওয়াই গ্যাস কি? ওয়াই গ্যাসটি হচ্ছে বাস্তব গ্যাস। এই যে বাস্তব গ্যাস মানে উঁচা নিচা হচ্ছে। আর আদর্শ গ্যাস কি, দেখো একদম স্থির থাকবে, অর্থাৎ হচ্ছে এই এক্স গ্যাসটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস, যেটা একদম স্থির আছে। এই যে দেখো, এটা একদম স্থির আছে, এটা হচ্ছে আদর্শ গ্যাস।
তো এখানে প্রশ্ন বলেছে যে হচ্ছে বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে কোন অবস্থায়। এটার মূল কথা কি জানো? মূল কথা হচ্ছে কি, উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তো আমরা এটাই হচ্ছে বিস্তারিত বর্ণনা আকারে লিখে দেবো। এটা একবার রিডিং করে তোমরা খুব সহজেই লিখে দিতে পারবা। এই যে দেখো লেখা আছে যে তাপমাত্রা বাড়ানো হলে এবং হচ্ছে চাপ কমানো হয়, অর্থাৎ উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তো এই টপিকও শেষ। এবার আমরা আরেকটা সিকিউ দেখি, চলো। এই যে দেখো, এ গ্যাসটির আরএমএস বেগ নির্ণয় করতে বলেছে। আমরা আরএমএস বেগ রিলেটেড ম্যাথও দেখব। এই যে দেখো, C √3RT ডিভাইড বাই এম। এটার আরও সূত্র আছে, আমরা সবগুলো সূত্র দেখে নিব, কারণ মান আকারে আমরা সূত্র লিখে লিখে ম্যাথ করব। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিক দেখো, তোমাদের এ ও বি গ্যাসের বিচ্যুতির প্রকৃতি নির্ণয় করতে বলেছে। দেখো, এ আর বি যে গ্যাস দিয়েছে এটার হচ্ছে বিচ্যুতির প্রকৃতি নির্ণয় করব। তো এই জন্য আমাদের কি সূত্র লাগবে? দেখো, সংকোচনশীল গুণাঙ্কের সূত্রটা আমাদের জানতে হবে। তো আমরা এই দুটো সূত্র দিয়ে, যে এ গ্যাসের বের করেছে তারপর বি গ্যাসের বের করেছে, আমরা তো জানি আদর্শ গ্যাসের সংকোচনশীল গুণাঙ্ক কত বলো তো? 1। এ গ্যাসের ক্ষেত্রে কি হয়েছে? দেখো, জেডের মান 1-এর চেয়ে কী হয়েছে? কম হয়েছে, ফলে গ্যাসটি বাস্তব গ্যাস এবং একই তাপমাত্রা চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের চেয়ে তুলনায় বেশি সংকোচনশীল, অর্থাৎ এ গ্যাস ঋণাত্মক বিচ্যুতি ঘটেছে। তাহলে এ গ্যাসের মান যে কম, সেজন্য এটা কী হয়েছে বলো তো? ঋণাত্মক বিচ্যুতি ঘটেছে। আর বি গ্যাসের ক্ষেত্রে কী হয়েছে বলো তো? বেশি দেখে কি, এটা হচ্ছে কি ধনাত্মক বিচ্যুতি ঘটেছে। তো আমরা এইভাবে ব্যাখ্যা লিখে দেব। তো এই চ্যাপ্টার থেকে তোমরা মূলত এই কয়টা টপিক থেকে মোটামুটি ম্যাথগুলো প্র্যাকটিস করলে তোমরা 100% কমন পাবা, গ্যারান্টি দিচ্ছি। তোমরা শুধু প্র্যাকটিস করবা সিকিউ। তোমরা এইচএসসি 23 সালের এবং হচ্ছে 22 সালের বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, তাহলে ইনশাল্লাহ সব কমন পাই যাবা। তো এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদের বলে রাখি, যে তোমাদের খ নাম্বার প্রশ্নেও চলে আসে যে ব্রনস্টেড লাউরি মতবাদ বা হচ্ছে কি আর্হেনিয়াসের মতবাদ। তোমাদের এই অম্লক্ষারের যে মতবাদগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্স দেখবা। তো এগুলো তোমরা বইগুলো রিডিং পড়লেই ওখানেই পেয়ে যাবা, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। তোমাদের মূলত গগ হয় প্রশ্ন এই যে উপরের ম্যাথগুলো থেকে চলে আসে। তো তোমরা ম্যাথগুলো ভালো করে সলভ করবা আর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা। তো এবার আসি পরবর্তী চ্যাপ্টারে। তোমরা এই চ্যাপ্টারটাকে অনেকে ভুতুরে চ্যাপ্টার বলো। তো কি চ্যাপ্টার এটা বলো তো? জৈব যৌগ। তো আজকের ক্লাসের পরে তোমাদের সাজেশন দেওয়ার পরে তোমরা আরও এইচএসসিতে চাবা যে এখান থেকে অ্যান্সার করতে। চলো তোমাদের এতটাই সহজ করে দেব, তোমাদের এখান থেকে কয়েকটা টপিক দেখায় দেব, তোমরা ইজিলি এখান থেকে সিকিউ কমন পাবা। আসলে এই চ্যাপ্টারটা ভয়ের কোনো কারণই নাই। আমার আরও এই চ্যাপ্টারটা অনেক মজা লাগতো, আমি যখন এইচএসসিতে পরীক্ষা দিই আমি ইচ্ছা করে এখান থেকে আরও কোশ্চেন উত্তর করতে চাইতাম। তো চলো শুরু করি। প্রথমে আমি আমার লেখা কয়েকটা টপিক দেখাবো, যে এই কয়টা টপিক থেকে প্রশ্ন আসে, তারপর আমি তোমাদেরকে এখান থেকে ব্যাখ্যা করে দেখাবো কই থেকে কোনগুলো প্রশ্ন আসছে। তো চলো দেখে আসি। যে দেখো, তোমাদের জন্য আমি ফাইনাল রিভিশনের 10টা টপিক লিখে রাখছি, তোমাদের এই 10টা টপিকের মধ্যে থেকেই প্রশ্ন আসবে। দেখো, 1 নাম্বার টপিক আমি যেটা লিখে রাখছি সমানতা, অর্থাৎ হচ্ছে আমাদের যে সমানতা থাকে, জ্যামিতিক সমানতা, আলোক সমানতা, এখান থেকে সিকিউ চলে আসে। আমরা শুধু এই টপিকটা দেখলে হয়ে যাবে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো, SN1 SN2 বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট দিচ্ছি আমি তোমাদেরকে, 5 স্টার দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু সিকিউ আসবেই, তাই তোমরা খুব ভালো করে এটা দেখবা এই টপিকটা। SN1 SN2 বিক্রিয়ার ক্রিয়া কৌশল মেকানিজম সহকারে দেখবা। তারপরে আসি হচ্ছে মার্কোনিকভের নীতি, এখান থেকেও কোশ্চিন আসে, তোমরা এটাও দেখে নিবা, মার্কোনিকভের নীতি। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে দেখো, রেজোন্যান্স, এখান থেকেও ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, আমি তোমাকে পরবর্তীতে সৃজনশীল আকারে দেখে দেব। তারপরে হচ্ছে বিভিন্ন শনাক্তকরণ বিক্রিয়া, অর্থাৎ হচ্ছে কি বলতো, অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ পরীক্ষা আছে, ওই তো আমরা ফেইলিং দ্রবণ আর টলেন বিকারক দিয়ে যেটা প্রমাণ করি, এখান থেকেও কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে তো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি পার্থক্য, এটা আরও ইম্পর্টেন্ট। এই যে দেখো, লুকাস বিকারক দিয়ে আমাদের করতে হয়, খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা, আমরা এটা ভালো করে দেখে নিব। তারপরে হচ্ছে দেখো, নাইট্রেশন এবং হ্যালোজিনেশন, এটা তো আরও ইম্পর্টেন্ট, দেখো এখান থেকেও প্রশ্ন আসে। দেখো মাত্র কয়েকটা টপিক, এগুলা হচ্ছে কিন্তু খুবই ছোট ছোট টপিক একদম, তোমরা যদি একবার করে পড়ো, তোমরা আমি শিওর দিচ্ছি তোমরা লিখে আসতে পারবা, এই দুটো টপিক পড়লে হয়ে যাবে। তারপরে বেনজিন টলুইন প্রস্তুতি, তোমরা এটা দেখে নিতে পারো। তারপরে ওজনীকরণ বিক্রিয়া, এটাও সহজ, এবং আমি 10 নম্বরে রাখছি হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া, এটাও আসে মাঝে মাঝে। তো তোমরা এই কয়টা টপিক যদি দেখে রাখো, তোমাদের জৈব যৌগ থেকে কিন্তু তোমাদের 3টা সৃজনশীল আসে, মাথায় রাখো, তোমাদের কিন্তু
3টা সৃজনশীল এখান থেকে আসবে। তাহলে দেখো তোমরা যদি এখানে 3টার মধ্যে থেকে তোমরা যদি এই কয়টা টপিক ভালো করে তোমাদের করা থাকে, মাত্র কয়টা টপিক দিয়েছি আমি, কিন্তু গুনে গুনে কয়েকটা টপিক দিয়েছি, তোমরা যদি এই কয়টাও করো তোমরা 3টা সৃজনশীলই কমন পাবা। 3টা না পাইলেও তোমরা 2টা একদম তো পাবাই, একটু শিওর থাকো, 2টা তোমরা একদম লিখে আসতে পারবা। যদি প্রিপারেশন ভালো থাকে তোমরা 3টাই লিখে আসতে পারবা। তো চলো কয়েকটা সৃজনশীল এরকম দেখে নিই। তো আমাদের জৈব যৌগতে যেটা সবচেয়ে বেশি হয়রানি করে সেটা হচ্ছে এই যে দেখো উদ্দীপক, আমাদের উদ্দীপক সলভ করতে সবচেয়ে বেশি কষ্ট হয়। এই যে উদ্দীপকে এ বি করে দিয়ে রাখে, আমাদের এটা সলভ করে লিখতে হয় ওটা কী হলো, উৎপন্ন হলো। তো এটা একমাত্র প্র্যাকটিসের মাধ্যমে সম্ভব। আমরা এরকম কয়েকটা সিকিউ দেখলে দেখবা যে সব একইভাবে ওখানে লেখে, মানে সব একই বিক্রিয়ায় থাকে। তো চলো দেখে আসি। প্রথমে যে বিক্রিয়া দিয়েছে দেখো, গ নাম্বার কোশ্চিন দেখো, এ ও বি যৌগের মধ্যে পার্থক্য বর্ণনা করো। অর্থাৎ হচ্ছে দেখো এ যৌগ কি উৎপন্ন হয়, এ যৌগ থেকে 3 ডিগ্রি অ্যালকোহল আর বি যৌগ থেকে 1 ডিগ্রি অ্যালকোহল। কেন বলো তো, উপরেটা 3 ডিগ্রি, দেখো এখানে 3টা আর গ্রুপ আছে আর এখানে একটা আর গ্রুপ আছে, তাই 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়েছে। খুবই সিম্পল, খুবই সিম্পল। আর আমি তোমাদেরকে তো বলেছি, দেখো আমার সাজেশনে দেখো, এই যে দেখো 6 নাম্বারটা দেখো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য, এটা কোনটা দিয়ে করবো বলো তো, লুকাস বিকারক দিয়ে করবো আমরা। ওই যে দেখো এখানে লুকাস বিকারকের সাহায্যে কি করেছে, তো ব্যাখ্যা করেছে। তো আমরা এটা ইজিলি ব্যাখ্যা করে দেবো। তো আমি সংক্ষেপে বলে দিই, দেখো লুকাস বিকারক দিয়ে কী হয়, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কী হয়, 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কী হয়। 3 ডিগ্রি অ্যালকোহলের বেলায় কী হয় জানো, সরাসরি অধক্ষেপ পড়ে যায়। আর 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কী করতে হয়, তাপ প্রয়োগ করতে হয়। তো এটাই হচ্ছে কার পার্থক্য। তো এবার আসি ঘ নাম্বার প্রশ্নে, দেখো বি যৌগ প্রস্তুতির ক্রিয়াকৌশল বিশ্লেষণ করো। বি যৌগে কী উৎপন্ন হয় বলো। এই যে এখানে একটা ওএইচ গ্রুপ আছে না, ওএইচ গ্রুপ এর সাথে বিক্রিয়া করে কি হবে বলো তো, ওএইচ মানে কি, অ্যালকোহল উৎপন্ন করবে। তো এই যে লিখে দিয়েছে দেখো 2 নম্বর বিক্রিয়াটিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় ক্ষার দ্রবণের বিক্রিয়া ঘটানো হয়েছে। এখানে কি উৎপন্ন হয়, যে দেখো অ্যালকোহল উৎপন্ন হয়। তো এটা কোন কৌশল অবলম্বন করবে বলো তো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, অর্থাৎ হচ্ছে এসএন বিক্রিয়া। এখন এসএন এটা কত হতে পারে, এটা তোমাদের এখন এখানে জানতে হবে। এর বি নাম্বার দেখো, এটা কয় ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয় বলো। এখানে আর গ্রুপ কয়টা আছে, একটা আছে, যেহেতু একটা আছে তাহলে এটা কয় ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করবে, 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। আর 1 ডিগ্রি অ্যালকোহল কোন বিক্রিয়া দেয় বলো, SN1 নাকি SN2? 1 ডিগ্রি অ্যালকোহল সবসময় SN2 বিক্রিয়া দিবে, দেখো SN2 বিক্রিয়া দিবে। আর 3 ডিগ্রি হলে কত দিত, SN1। তাহলে এখানে আমাদের কোন ক্রিয়াকৌশল ব্যাখ্যা করতে হবে, SN2 বিক্রিয়ার ক্রিয়াকৌশল ব্যাখ্যা করতে হবে। এই যে দেখো আমি কিন্তু তোমাদের 2 নম্বরে বলে দিয়েছি, তো SN1 অথবা SN2 খুবই ইম্পর্টেন্ট। তো দেখো সব তোমরা সাজেশনের মধ্যে পেয়ে যাবে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। এই যে দেখো আমরা এই তো SN2 বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা এইভাবে ব্যাখ্যা করব, এরকম করে একবার বাসায় লিখে প্র্যাকটিস করব, দেন SN2 বিক্রিয়াটা ব্যাখ্যা করে দেবো, তাহলে হয়ে যাবে। তো হয়ে গেল, আমরা পরবর্তী সিকিউ এ যাই। এই যে দেখো তোমাদের সমানতা নিয়ে একটা সিকিউ চলে আসছে। দেখো আমি 1 নম্বরে যেটা লিখে রাখছি, এই যে দেখো 1 নম্বরেই কিন্তু আমি লিখে রাখছি সমানতা। দেখো এখান থেকে আমাদের সিকিউ আরেকটা চলে আসলো। তো প্রথমটা কি বলো তো, আমাদের প্রথমটা হচ্ছে জ্যামিতিক সমানতা, তারপরে দ্বিতীয়টা কি গাঠনিক সমানতা, এবং তৃতীয়টা কি আলোক সমানতা। আমরা জ্যামিতিক কীভাবে বুঝলাম, এই যে দ্বিবন্ধন দেখে জ্যামিতিক সমানতা বুঝে নিলাম। তো গ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, তো উদ্দীপকের যৌগগুলোর মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে ব্যাখ্যা করো। আমরা কীভাবে বুঝলাম এটা জ্যামিতিক করবে বলো তো, এই যে দ্বিবন্ধন আছে আমরা এটা ব্যাখ্যা আকারে লিখবো, চলো দেখে আসি। এই যে দেখো এখানে জ্যামিতিক সমানতা হওয়ার সব শর্তগুলো দিয়ে দিয়েছে, 1 নম্বর শর্ত 2 নম্বর শর্ত আকারে আমরা এভাবে লিখে ফেলে দেব। ঘ নাম্বার কি বলছে, উদ্দীপকের 3 নং যৌগটি অন্য দুটি যৌগ অপেক্ষা সম্পূর্ণ ভিন্ন এক ধরনের সমানতা প্রদর্শন করে। 3 নম্বর যৌগটা কি সমানতা প্রদর্শন করে বলো তো, আলোক সমানতা প্রদর্শন করে। এটা কিভাবে বুঝবো, কারণ এর 4টি হাতে 4টি ভিন্ন যৌগ আছে দেখো। তো আমরা এই যে শর্তগুলো পড়ে নেব এবং শর্ত আমাদের লিখে দিতে হবে, ফুল মার্ক পেয়ে যাব, বাস। তো আমরা পরবর্তী সিকিউ দেখি, চলো রাজশাহী বোর্ড 21 দেখো, এই যে এখানে একটা এ দিয়েছে, এখানে কি উৎপন্ন হয় বলো তো, এটাই তোমাদের আগে বের করতে হবে। চলো দেখি, বেনজিন উৎপন্ন হবে, বেনজিন। ইথাইনকে তপ্ত লৌহ নলের ভিতরে 450 ডিগ্রি তাপমাত্রা চালনা করলেই
বেনজিন উৎপন্ন হয়। আমরা যেরকম 450 ডিগ্রি তাপমাত্রা দেখি আর ইথাইন দেখি, তাহলে কি উৎপন্ন করে দেবো? বেনজিন। এই তো হয়ে গেল। তোমরা যদি এইভাবে কয়েকটা সিকিউ প্র্যাকটিস করো, দেখবা এই একই জিনিসই আসবে, একই জিনিসই উৎপন্ন হবে। তো সোজা। এখন গ নাম্বার প্রশ্ন কি ছিল? এ যৌগটি অ্যারোমেটিক কিনা? অবশ্যই অ্যারোমেটিক। এটা আমরা এই যে হাকেল তত্ত্ব আছে, হাকেল তত্ত্ব দিয়ে আমরা প্রমাণ করে দেব। খুবই সহজ। এই তো 4n+2, এটা দিয়ে প্রমাণ করে দেব। এবার আসি ঘ নাম্বারে। 2 নং বিক্রিয়ার ক্রিয়া কৌশল বর্ণনা করো। 2 নম্বর বিক্রিয়াটা কি দেখো, বলো তো কি? বেনজিনের নাইট্রেশন। কেন নাইট্রেশন? দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা। এই যে HNO3 আছে, এটা কিসের লক্ষণ? এটা নাইট্রেশনের লক্ষণ। HNO3 আছে, নাইট্রোজেন আছে, এভাবে মনে রাখবে, তাহলে নাইট্রেশন বিক্রিয়া এটা। তো এখন আমরা নাইট্রেশন বিক্রিয়া, আমি কিন্তু তোমাদেরকে লিখেই দিয়েছি, এই যে দেখো নাইট্রেশন হ্যালোজিনেশন। তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এখান থেকেও সিকিউ আসে। দেখো আমি কিন্তু তোমাদেরকে যেগুলো টপিক লিখে দিছি এখান থেকেই সিকিউ সব চলে আসে। তো আমরা এটা নাইট্রেশন হ্যালোজিনেশন ভালো করে দেখে নিব। এবার আসি পরবর্তী সিকিউয়ে। দেখো গ নাম্বারটা একটা সমানুতা থেকে প্রশ্ন এসেছে, তোমাদের সমানু টপিকটা ভালো করে জানা থাকলে এটা পারবো। তারপরে ঘ নাম্বার কি দেখো, এই যে মার্কোনিকভের নীতি। দেখো আমি এই যে বলে দিয়েছিলাম, এই যে 3 নাম্বারটা দেখো কি লেখা আছে, মার্কোনিকভের নীতি। তো মার্কোনিকভের নীতিটাও ইম্পর্টেন্ট। আমরা এই যে মার্কোনিকভের নীতিটা ব্যাখ্যা করে দেব। মার্কোনিকভের নীতির কিন্তু আরেকটা বিপরীত নীতি আছে, সেটা কি বলতো? খারাসের পারক্সাইড নীতি। আমরা যদি একটু বেশি অ্যাডভান্স হতে চাই বা মনে করি আমরা যদি ইজিলি পারতেছি, তাহলে আমরা খারাসের পারক্সাইড নীতিটাও দেখে নিতে পারি। সেটা হচ্ছে বিপরীত মার্কোনিকভের নীতি। তোমরা যাই একবার জৈব যৌগের মজা বুঝবা, তাই আর অন্য চ্যাপ্টার পড়তে ভালোই লাগবে না। দেখো এবার গ নাম্বার প্রশ্নটা দেখি। দেখো কিউ থেকে আর যৌগ তৈরি ক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে বলেছে। কিউ হচ্ছে একটা কিছু উৎপন্ন হবে, আর আর কি আমি কিন্তু দেখেই বুঝতে পারতেছি। কি বলো তো তোমরা? কিউ হচ্ছে বেনজিন, আর আর কি? কারণ হচ্ছে যে ক্লোরিন দিয়ে বিক্রিয়া করেছে, তাহলে কি হবে? এটা ক্লোরোবেনজিন। দেখো আমরা কিন্তু পেয়ে গেছি সব। তাহলে এখন ক্রিয়া কৌশল ব্যাখ্যা করব। বেনজিন থেকে ক্লোরোবেনজিন, বেনজিনের ক্লোরিনেশন ব্যাখ্যা করতে হবে এখানে আমাদের। খুবই সহজ, আমরা এটা ব্যাখ্যা করে দেব, বেনজিনের ক্লোরিনেশন। আর ঘ নাম্বার প্রশ্ন কি বলেছে বলো তো? কিউ এবং আর এর মধ্যে কোনটিতে নাইট্রেশন সহজে ঘটে? তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা কোন জায়গায় আছে বলো তো? এই যে দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে দেখো 4 নাম্বার টপিকটা, রেজোন্যান্স। রেজোন্যান্স রেজোন্যান্স এবার আমরা এই টপিকটা পড়বো, যে কোনটিতে সহজে ঘটে নাইট্রেশন ঘটে বা কোনটিতে হ্যালোজেনেশন ঘটে। এটা হচ্ছে কি রেজোনেন্সের মাধ্যমে প্রকাশ করা যায়। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিক, আমি কিন্তু আবারও বলছি। তো এটা আমরা এখন পড়বো, চলো দেখি। এই যে দেখো আমাদের এটা আঁকতে হবে, এই যে এরকম ধাপে ধাপে সবগুলো আঁকায় দিতে হবে। এটা তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে কয়েকবার আঁকায়, কারণ এটা খুব সেন্সিটিভ জিনিস। কিন্তু প্রশ্ন কিন্তু আসে সহজ, কিন্তু একবার আঁকতে পারলে ইজিলি পারবা। দেন এগুলো ব্যাখ্যা করে দিব। এবার আসি দেখো দিনাজপুর বোর্ড 21-এ। দেখো তোমাদের কিন্তু আমি অনেক সিকিউ করাই দিচ্ছি এবং সব টপিক থেকে করাই দিচ্ছি। এই কয়টা করলেই তোমাদের একদম সব কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে এ কি আর সি কি, দেখো এটা আমাদের ফার্স্টে বের করতে হবে। যেহেতু বলেছে গ নাম্বারে বি ও সি এর মধ্যে পার্থক্য নির্ণয় করো, এখানে বি কি আর সি কি বলো তো? বি হচ্ছে ইথানল আর হচ্ছে সি হচ্ছে ডাইমিথাইল ইথার, অর্থাৎ হচ্ছে অ্যালকোহল ও ইথারের মধ্যে পার্থক্য লিখতে হবে। আমরা অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া লিখবো এবং ইথারের লিখবো, লিখে আমরা ইজিলি বুঝতে পারবো কোনটা অ্যালকোহল কোনটা ইথার, পার্থক্য হয়ে যাবে। তো ডান। এবার ঘ নাম্বার কি বলেছে দেখো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি। দেখো এটা কিন্তু প্রস্তুতি লিখতে বলছে, প্রস্তুতি সমীকরণ সহ লেখো। আমি দেখো তোমাদের যেটা লিখে দিয়েছিলাম সেটা কিন্তু এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য। তো পার্থক্য যখন আসবে তখন তোমরা লুকাস বিকারক দিয়ে পার্থক্য করবা, আর যখন তোমাদের প্রস্তুতি লিখতে বলবে তখন কি করবা বলো তো? তোমরা গ্রিগনার্ড বিকারক ইউজ করবা। কি ইউজ করবা? গ্রিগনার্ড বিকারক ইউজ করবা। তো গ্রিগনার্ড বিকারক টপিকটা ইম্পর্টেন্ট। এই যে দেখো 1 ডিগ্রির প্রস্তুতি লিখবা, তারপরে এই যে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। তো ডান। এবার পরবর্তী সৃজনশীলে আসি। দেখো গ নাম্বারে বলেছে এ যৌগের শনাক্তকরণ পরীক্ষা লিখতে বলছে। এখানে এ যৌগটা কি বলো তো? এ যৌগটা হচ্ছে যে দেখো মিথানেল, অর্থাৎ এটা অ্যালডিহাইড। আমি একটু আগে বলছি যে শনাক্তকরণ বিক্রিয়ার মধ্যে অ্যালডিহাইডের শনাক্তকরণ বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে
টলেন বিকারক এবং ফেইলিং দ্রবণ দ্বারা নির্ণয় করা যায়। টলেন বিকারক দিয়ে কী হয় বলো তো, এই যে একটা সিলভার দর্পণ পড়ে, সিলভার দর্পণে অধক্ষেপ পড়ে এবং হচ্ছে ফেইলিং দ্রবণ দ্বারা লাল অধক্ষেপ পড়ে। তো এটা ইম্পর্টেন্ট, আমরা লিখে দিয়ে আসবো। আর ঘ নাম্বার কি বলেছে দেখি। ঘ নাম্বার বলছে এ ও বি যৌগের মধ্যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে। এই যে দেখো আমাদের 10 নাম্বার টপিক যেটা হ্যালোফর্ম টপিক, দেখো যেটা আমাদের চলে এসেছে হ্যালোফর্ম টপিক, আমরা এখন দেখব। তো এই যে হ্যালোফর্ম বিক্রিয়াটা আমাদের এখানে লিখে দেবো, হ্যালোফর্মের শর্তগুলো চেয়েছে, শর্ত লিখে দেবো। তো হ্যালোফর্ম বিক্রিয়া কী পাওয়া যায় বলো তো, এই যে মিথাইল কার্বনিল মূলক পাওয়া যায়। এটা খুবই সিম্পল, আমরা এই শর্তগুলো লিখে দেব এবং হচ্ছে এই যে ইথানলের হ্যালোফর্ম বিক্রিয়াটা এভাবে দেখাই দেব। তো এই চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট। এখন তোমাদের দেখাই দিই যে এখান থেকে কী কী পড়লাম কী কী পড়লাম না। তো দেখো আমরা প্রথমেই তো সমানুতা নিয়ে সৃজনশীল দেখছি, দেখো কত বোর্ডে চলে আসছে। তো এই যে এখানে দেখো ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক যেগুলো বিক্রিয়া আছে, আমরা এসএন বিক্রিয়া দেখলাম নিউক্লিওফিলিক, তারপর ইলেকট্রোফিলিকের মধ্যে হয়তো আমরা হ্যালোজিনেশন, তারপর নাইট্রেশন পড়লাম। তো এগুলাই দেখো এখান থেকে এগুলা টপিক থেকে যে কত সিকিউ আসছে, এখানে এরকম ভেঙে ভেঙে বলে দেয়নি, কিন্তু আমি তোমাদের জন্য আবার আলাদা করে তোমাদের সহজ করার জন্য আমি প্রত্যেকটা সিঙ্গেল টপিক লিখে দিয়েছি যে এখান থেকে তোমাদের সিকিউ আসবে। তো তোমরা ওগুলো দেখে তোমরা প্র্যাকটিস করবা সিকিউ, তোমাদের জৈব যৌগতে কেউ ঠেকাতে পারবে না এবং তোমরা আরও জৈব যৌগ অ্যান্সার করার জন্য একদম পাগল হয়ে যাবা। এবার আসলাম পরিমাণগত রসায়নে। এই চ্যাপ্টার থেকে মোটামুটি ম্যাথ টাইপের বা একই টাইপের ম্যাথ অনেক চলে আসে। দেখো খুব সিম্পলভাবে আমি তোমাদেরকে দেখাই দেবো। এই যে দেখো প্রথমে দেখো মোলারিটি বা হচ্ছে পিপিএম এককে যেগুলো ম্যাথগুলো, চলো দেখে আসি। যে দেখো গ নাম্বার কোশ্চিনটা দেখো, এ দ্রবণের ঘনমাত্রা মোলার এককে নির্ণয় করতে বলেছে। তো আমরা এটা ইজিলি এই যে মোলার এককে নির্ণয় করব এই দ্রবণের ঘনমাত্রাটা। তারপরে হচ্ছে কি বি ঘ নাম্বার দেখো বি ও সির মধ্যে ঘনমাত্রা পিপিএম এককে একই হবে কি না, এটা আরও সিম্পল। দেখো বি পিপিএমে বের করব, সিও পিপিএমে বের করব, তারপরে পিপিএমে বের করার পরে কোনটা বেশি সেটা লিখে দেবো, বাস এই যে ডান। আমি আশা করি এটা তোমাদের কাছে খুবই সিম্পল। তো এবার আসি ময়মনসিংহ 23 বোর্ডে। দেখো এই যে গ নাম্বারে আবার দিয়েছে যে পিপিএম নির্ণয় করা, দেখো একই ম্যাথ কিন্তু। তারপরে ঘ নাম্বারের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখো এই যে এটা কিন্তু আসেই। দেখো এই যে দেখো মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার বললাম দেখো মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো, এরকম টাইপের ম্যাথ আসে। তো তোমরা এরকম টাইপের ম্যাথগুলো দেখবা, মানে মিশ্রণটা কি অম্লীয় নাকি ক্ষারীয়। এই যে দেখো এখানে মিশ্রণটা অম্লীয় হয়েছে। তো এবার আসি হচ্ছে দিনাজপুর বোর্ড 23-এ। দেখো এখানেও সেম, এখানে পিপিএম না দিয়ে মোলারিটি বের করতে বলছে, অর্থাৎ এস এর মান বের করব। এই যে করছে দেখো। আর ঘ নাম্বার কি বলছে দেখো, ঘ নাম্বার বলছে এই যে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে। দেখো আবার কিন্তু একই ম্যাথ। তো এই প্রকৃতি টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা দুইটা টাইপ দেখলাম, একটা হচ্ছে পিপিএম ঘনমাত্রা আর হচ্ছে কি মিশ্রণের প্রকৃতি ম্যাথ। তো এবার আসো দেখো আরেকটা ইম্পর্টেন্ট টপিক দেখাই তোমাদের, অম্ল ক্ষারের প্রশমন বিন্দু ব্যাখ্যা। তোমরা এটা ব্যাখ্যা টাইপের কোশ্চেন, এটাও দেখে নিবা, এগুলো খুব সহজ। দেখো কত বোর্ডে চলে আসছে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখো, এই খুবই ইম্পর্টেন্ট, এটা ধরো এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, এখান থেকে এই টাইপের কোশ্চেনগুলো খুব আসে। যে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তর হিসাব করে ওই বিক্রিয়ার সমতা, অর্থাৎ হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা। তো এটা মধ্যে অনেক প্রশ্ন আসে, অনেক অনেক অনেক, তোমাদের এটা করতেই হবে। তো চলো দেখে নিই। দেখো এই যে প্রশ্নটা দেখো তোমরা গ নাম্বার দেখো কি বলেছে, এ পাত্রে সংগঠিত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। এ পাত্রে যে যৌগগুলো দেওয়া হয়েছে এগুলো দিয়ে কী করতে হবে, আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে হবে। বিক্রিয়া কমপ্লিট করা নেওয়ার পরে সিস্টেম অনুযায়ী আমরা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে দেব। এখন তোমাদের সুবিধার জন্য আমি কয়েকটা ইম্পর্টেন্ট আয়ন ইলেকট্রন পদ্ধতি ম্যাথগুলো আমি তোমাদেরকে আলাদা করে দিচ্ছি। দেখো এই যে দেখো এই তিন টাইপেরই কিন্তু চলে আসে, তাই এই তিন টাইপেরগুলো আমরা মনে রাখবো। এই যে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, H2SO4 এবং ফেরাস সালফেট, এবং হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, আবার হচ্ছে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে ফেরাস সালফেট। তারপরে এই যে দেখো H2SO4 এবং হচ্ছে অক্সালিক অ্যাসিড, এই তিনটা টাইপের আমরা দেখব। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে কি ওই যে আমাদের H2O2 টাইপের একটা থাকে, H2
O2, আমরা এই টাইপেরগুলো দেখে ফেলে দেব। তো এই 4টা টাইপই মূলত থাকে। তো আমরা খুব ভালো করে এই কয়টা মুখস্থ করব, দেখো যেন পরীক্ষায় ভুল না হয়, এই জন্য তোমাদের জন্য আমি আলাদা করে দিয়েছি। দেখো, তো এবার আসি, দেখো ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে, দেখো উদ্দীপকের লোহার টুকরাটি বিশুদ্ধ কিনা। এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই সৃজনশীলটা VVI লিখে রাখো, এরকম কিন্তু আসবেই আসবেই আসবেই। তো দেখো ঘ নাম্বারে কি বলেছে, ওই তো বিশুদ্ধ লোহার পরিমাণ নির্ণয় করব আমরা এটা সিস্টেম অনুযায়ী সুন্দর করে করে দেবো। এই টাইপ কিন্তু আসবেই। আজকে আমি বিস্তারিততে গেলাম না, কারণ এটা বোঝানোর জন্য অনেক বিস্তারিত যেতে হবে, ভিতরে যেতে হবে। তো তোমরা এটা ভালো করে পড়ে নিবা এই টপিকটা। এই চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট। এবার আমরা চলে আসি তড়িৎ রসায়ন চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটাও খুবই ছোট এবং সহজ। তো চলো আমরা দেখে নিই। প্রথমে আছে দেখো ফ্যারাডের প্রথম সূত্র প্রয়োগ করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণ নির্ণয় করে। এটা একদম সিম্পল বিষয়। এই যে দেখো আমরা প্রথম সিকিউ এর গ নাম্বার প্রশ্ন দেখি, অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। এই যে দেখো পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই আসে। তোমরা একটা কথা সবসময় মনে রাখবা, পাত্র কিন্তু সবসময় অ্যানোড হয়, এই কথাটা মনে রাখবা। পাত্রকে সবসময় অ্যানোড ধরে ম্যাথ করবা। এবার পরবর্তী সৃজনশীলে যায়। দেখো এখানে গ নাম্বারে কি বলছে, দেখো ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে। ওই যে প্রথম সূত্রের কথা বলা হলো এখানে, সেই সূত্রের ম্যাথ এটা। তোমরা এই যে এই সূত্রটা ইউজ করে বের করতে পারো। দেখো W = ZQ বা =M/NF/IT, এই সূত্র দিয়েও করতে পারো অথবা এইভাবেও করতে পারো, তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা সেভাবে করতে পারো। সূত্র দিয়ে আমি মনে করি করা সহজ, কারণ মান বসে দিলেই অ্যান্সার চলে আসবে। তারপরে ঘ নাম্বার কি বলছে, দেখো উদ্দীপকে কোন বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। দেখো ইএমএফ বের করার পর ইএমএফটা যখন ধনাত্মক হবে তখন সেটা কি হবে, কোষ বিক্রিয়া কি হবে, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। আর হচ্ছে ইএমএফ যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে, কোষ বিক্রিয়া ঘটবে না। এটা আমরা মনে রাখবো। তো এই টাইপের ম্যাথই এখান থেকে আসে, আর আসে না। আর আরেকটা টাইপ থাকতে পারে তোমাদের, এরকম চিত্র আঁকিয়ে দিতে পারে, এক পাশে হচ্ছে অ্যানোড এক পাশে ক্যাথোড, এখান থেকে এখানে লবণ সেতু যাবে। তোমাদের এখানে এই সেমভাবে চিত্র দিয়ে শুধুমাত্র এই সেম টাইপের ম্যাথগুলাই দিয়ে দেবে। তো এখান থেকে দেখো আমাদের ফ্যারাডের প্রথম সূত্র হয়ে গেল। তারপরে যে দেখো জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া দ্বারা হয়তো তড়িৎ বিভব নির্ণয় করলাম, এটাও হয়ে গেল। তারপরে এই সেম টাইপেরই একটু কঠিন টাইপের অর্ধবিক্রিয়া থাকে, যেটা নার-নষ্টের সমীকরণ দিয়ে করতে হয়। আমরা এই নার-নষ্টের সমীকরণ দিয়েও ম্যাথগুলো দেখে নিব। তো এই চ্যাপ্টারও মোটামুটি কমপ্লিট তোমাদের। তো তোমাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করলাম তোমরা যেন অল্প সময়ের মধ্যেই খুব একটা শক্তিশালী প্রিপারেশন নিতে পারো, এবং পরীক্ষায় যেইটুকু আসবে শুধু সেইটুকুই ভালোভাবে পড়ে যায় একদম ছক্কা মেরে দিয়ে আসতে পারো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। আর তোমাদের কোনো চ্যাপ্টার বুঝতে বা কোনো টপিক বুঝতে সমস্যা হলে আমাদের পেজে নক করতে পারো অথবা আমাদের গ্রুপে লিখে জানাতে পারো। আমরা সবসময় চেষ্টা করব তোমাদের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। সবাই স্টেথোস্কোপ জার্নির সাথেই থাকো। আল্লাহ হাফেজ।